রাতেও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা। গণভোটের চেয়েও আলুর ন্যায্য দাম জরুরি বললেন তারেক রহমান। নারীর কর্মঘণ্টা কমানোর নামে চাকরিতে নিরুৎসাহিত করা হচ্ছে কিনা প্রশ্ন। উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা আজ, সিদ্ধান্ত আসতে পারে সনদের আদেশ সহ বিভিন্ন বিষয়ে। দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ। চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল আদায় স্থগিতের 4 দিন পরও কার্যকর হয়নি হাইকোর্টের নির্দেশনা। আদেশের কপি পায়নি কর্তৃপক্ষ, আপিলের ইঙ্গিত। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুটের সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি আরিফুল ইসলাম সাহাব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে বেড়েছে নাশকতা। রাতেও রাজধানীর বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ধোলাইপাড় ও মিরপুরে বাসে এবং তেজগাঁওয়ে পরিত্যক্ত ট্রেনের কোচে দেওয়া হয় আগুন। শহর জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। টহল দিতে দেখা গেছে বিজিবি ও সেনাবাহিনীকেও। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রাজধানীর সতর্ক অবস্থানে থাকবে তারা। শাহাদাত অবরের প্রতিবেদনে বিস্তারিত। 24 জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধার্য করাকে কেন্দ্র করে 13ই নভেম্বর লকডাউনের ঘোষণা দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। এরই পরিপ্রেক্ষিতে গেল কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ আর বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যা থেকেও নাশকতা চালানো হয় বিভিন্ন জায়গায়। রাজধানীর ধোলাইপাড় ও মিরপুরের বাসে এবং তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত কোচে অগ্নিসংযোগ করা হয়। তেজগাঁওয়ের ট্রেনে আগুনের ঘটনায় আটক করা হয় 2 জনকে। রেলকে যদি বিচ্ছিন্ন করা যায় বা অচল করে দেওয়া যায়, যে কোনো ধরনের আন্দোলনে সফল হওয়ার সম্ভাবনাটা একটু বেশি আছে। যে কারণে দেখবেন যে কোনো ধরনের আন্দোলন প্রথম আঘাতটা আসলে রেলওয়ের উপরেই আসে। আগুনের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে মিরপুর, শান্তিনগর, মৌচাক, কারওয়ান বাজার, টিএসসি সহ বেশ কিছু এলাকায়। মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় 6টি পেট্রোল বোমা ও 4টি ককটেল। এদিকে ডাকসু নেতারা জানান, রাতভর ঢাবি এলাকায় থাকবে তাদের তৎপরতা। সকাল থেকে ছাত্র জনতার সঙ্গে রাজধানী জুড়ে সতর্ক অবস্থায় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাইয়ে শহীদরা যে জন্য জীবন দিয়েছে, একটা বৈষম্য ইনসাফিতে বাংলাদেশে বিনির্মাণ হবেই, সকল গণহত্যার বিচার হবে এবং এই রাষ্ট্রের সংস্কার হবেই, এবং সেই একটা কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। ফেসিবাদের দোষর আছে, তাদের খুঁজে বের করুন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসেন এবং এটাকে পুনর্গঠন করুন, যাতে করে আর কোনো দুষ্কৃতিকারী আগুন সন্ত্রাস করার দুঃস্বপ্ন না দেখতে পারেন। 5 থেকে 8 আগস্ট ইনসাফের কথা চিন্তা কইরা আমরা একটা ফুলের টোকাও কাউরে দেই নাই। যেহেতু দিল্লিতে বসে এখন কুকপাক শুরু হয়েছে বিচারের আগে, সুতরাং আমরা কাজা কাফারা সহ এবার আদায় করতে চাই। বিচার বিলম্বিত করতে ও বিদেশে বসে দেশকে অস্থির করতেই এমন চক্রান্ত বলে মনে করছেন শিক্ষার্থীরা। শাহাদাত অফরো, এখন ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিহত করতে অবস্থান নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও। সে খবর জানাতে যাত্রাবাড়ি থেকে যুক্ত আছেন নাজমুস সাকিব, উত্তরা থেকে যুক্ত আছেন আসিফ ইকবাল খান এবং গাবতলী থেকে যুক্ত আছেন জাদ মাহমুদ। শুরুতে চলে যাব যাত্রাবাড়িতে নাজমুস সাকিবের কাছে। সাকিব, নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, আর পুলিশের চেকপোস্টগুলোতে তল্লাশি কার্যক্রম চোখে পড়ছে কিনা, আর সেনাবাহিনী বিজিবির টহল দেখছেন কিনা জানাবেন। অপরাধের মামলায় শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের যিনি সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ মামুন, এই 3 জনের রায় কিন্তু
এই 3 জনের রায়ের যে তারিখ, সেই তারিখটি কিন্তু আজকে ঘোষণা করা হবে। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিন আগেই কিন্তু অনলাইন আসলে জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে যে তারা আসলে আজকে সারা দেশে লকডাউন ঘোষণা করেছে। এবং সেই ঘোষণার পরপরই কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে আসলে ককটেল নিক্ষেপ কিংবা যানবাহনে আগুনের দেওয়ার ঘটনা, সেগুলো কিন্তু একেবারে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে যাত্রাবাড়িতে। যদিও আজকে যেহেতু কার্যক্রম নিষিদ্ধ এই দলটি তারা আজকে কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু সেই কর্মসূচির কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত আমরা যাত্রাবাড়িতে দেখতে পাইনি। আমরা দেখেছি যে অন্যান্য দিনের মতো এক প্রকার স্বাভাবিক অবস্থা কিন্তু বিরাজ করছে যাত্রাবাড়িতে। সব মিলে আসলে বলাই যায় যে এখনো পর্যন্ত আমরা যাত্রাবাড়িতে তাদের তেমন কোনো অবস্থান কিন্তু লক্ষ্য করিনি। একটু জানিয়ে রাখতে চাই যে এই যে আওয়ামী লীগের যেই আসলে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই লকডাউন ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা কিংবা অরাজকতা তৈরি না হয়, তার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর আমরা সরব উপস্থিতি আসলে দেখতে পেয়েছি রাজধানী জুড়েই। এবং যাত্রাবাড়িতেও কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটা আসলে কিছুটা রয়েছে, তবে একেবারে সার্বিকভাবে কিন্তু বলা যাচ্ছে না যে প্রতিটি সড়কে কিংবা রাস্তাগুলোতে সেগুলো কিন্তু আমরা ব্যাপকভাবে তাদের উপস্থিতি লক্ষ্য করিনি। এছাড়াও আমরা বেশ কিছু দল আসলে যারা রয়েছে, অর্থাৎ বিএনপি কিংবা জামাত সহ তাদের যে অঙ্গ সংগঠনগুলো, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা যেটা জানাচ্ছে যে আজকে তারা সারাদিনই বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নেবে এবং তাদের যে শোডাউন সেগুলো তারা করবে। এবং এছাড়াও কিন্তু শোডাউন ছাড়াও তারা কিন্তু তাদের যেই আওয়ামী লীগের বিরুদ্ধে যে মিছিল কিংবা মিটিং, সেসব বিষয় কিন্তু তারা চালিয়ে যাবে। অর্থাৎ বলাই যায় যে আজকে তাদের নানা ধরনের যেই কর্মসূচি সেগুলো হয়তো কিছুক্ষণ পরই আমরা দেখতে পাবো। এবং আজকে তারা শুধুমাত্র যাত্রাবাড়ি নয়, এর বাইরে আসলে ধোলাইপাড় কিংবা আশপাশের যেই সড়কগুলো রয়েছে সেই সব সড়কে কিন্তু বিএনপি সহ জামায়াত এবং অন্যান্য যেই দলগুলো রয়েছে, রাজনৈতিক দল, সেই দলগুলো কিন্তু অবস্থান নেয়ার কথা। এবং সবশেষ আসলে জানাতে চাই যে এখনো পর্যন্ত আমরা দেখছি যে স্বাভাবিক পরিস্থিতি কিন্তু যাত্রাবাড়িতে রয়েছে। এবং যেই রাজনৈতিক দলগুলোর যে অবস্থান সেটা এখনো দেখা যায়নি, তবে তারা হয়তো কিছুক্ষণ পর এই সড়কে অবস্থান করতে পারে। আমরা অন্যান্য জায়গার খবর নিতে চাই, আমাদের সহকর্মী বিভিন্ন প্রান্তে রয়েছেন। আমরা এই পর্যায়ে যেতে চাই উত্তরাতে, সেখানে সহকর্মী আসিফ ইকবাল খান রয়েছেন। জানতে চাই যে সবশেষ সেখানকার কি পরিস্থিতি। আসিফ। উত্তরার আজমপুরে, এখানে কিন্তু নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগের যে কর্মসূচির, তার কিন্তু কোনো প্রভাব আমরা এখন পর্যন্ত দেখছি না। আমরা আজমপুরের একটি ওভারব্রিজের নিচে আছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অফিসগামী থেকে শুরু করে যে স্কুলগামী ছাত্রছাত্রী আছে, সবার উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অফিসগামী মানুষদের কিন্তু একটা বড় জটলা দেখা যাচ্ছে। তারা কিন্তু সকালবেলা অফিসে যাওয়ার জন্য গণপরিবহনের জন্য অপেক্ষা করছে। এই রাস্তাটি যেহেতু উত্তরার, এই রাস্তাটি দিয়ে আন্তনগর বাসগুলোও চলাচল করে, সেই ক্ষেত্রে আমরা আন্তনগর বাসও চলাচল করতে দেখছি। আমরা রিক্সা থেকে শুরু করে সব ধরনের যানবাহনেই কিন্তু স্বাভাবিক যেই গতিতে আছে সেই গতিতে চলাচল করতে দেখছি। আর কিছুক্ষণ আগেও আমরা দেখেছি আসলে যে এই কর্মসূচির বিরোধিতা করে যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি, আমরা দেখেছি যে বিএনপির একটি ঝটিকা মিছিল এই দিক দিয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে অন্য আরও বেশ কয়েকটি দলের কিন্তু ঝটিকা মিছিল যেতে দেখেছি, কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা আওয়ামী লীগের কোনো কার্যক্রম কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। তাছাড়া জনজীবন কিন্তু স্বাভাবিক রয়েছে, স্বাভাবিকভাবেই সব ধরনের যানবাহন চলাচল করছে, সব ধরনের মানুষজন চলাচল করছে। স্কুল যাত্রী থেকে শুরু করে কিন্তু গণপরিবহনের যে যাত্রীরা সবাই কিন্তু এখানে স্বাভাবিকভাবেই চলাচল করতে আমরা দেখছি। আমরা উত্তরায় যেই জায়গাটিতে আছি সেই জায়গায় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ততটা উপস্থিতি লক্ষ্য না করলেও আমরা কিন্তু এই পথে আসার পথে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি দেখেছি। তারা কিন্তু রাজধানীর বিভিন্ন
সড়কে কিন্তু আসলে টহল দিচ্ছেন এবং এই পরিস্থিতিটি আসলে কি সেটি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আমরা এখন আছি উত্তরার আজমপুরে। এখানে কিন্তু যেই জায়গাটি এটি কিন্তু আসলে একটু কর্মব্যস্ত জায়গায় বলা যায়। এখানে কিন্তু বিরাট একটি অংশ আসলে অফিস পাড়াও রয়েছে। এখানে বিরাট একটি যাত্রীদের অংশ কিন্তু এখানে যাতায়াত করেন এবং তাদের কিন্তু আসলে আমরা এখানে উপস্থিতিটা দেখছি যে তারা কিন্তু আসলে এই নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু এখানে যানবাহনের জন্য অপেক্ষা করছেন এবং যে যার মতো যানবাহনে কিন্তু আসলে যাতায়াত করছে। তো আমরা একটু রাজধানীর গাবতলীর পরিস্থিতি জানতে চাচ্ছি। সেখানে আছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। আমরা জাওয়াদের কাছ থেকে জানতে চাই গাবতলীতে আসলে কি অবস্থা এখন। আসিফ, গাবতলীতে এসে আমি যেটি দেখেছি, যেহেতু এটি মূলত উত্তরবঙ্গের একটি প্রবেশ পথ বলা হচ্ছে এবং এখান থেকেই যে গাবতলী বাস টার্মিনাল রয়েছে, এই টার্মিনাল থেকেই উত্তরাঞ্চলের প্রায় সবগুলো রুটে বাস ছেড়ে যায়। এছাড়া আন্তঃজেলার অনেকগুলো বাস, বিশেষ করে ঢাকার অদূরে যেগুলো রয়েছে সাভার বা এই আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু এই জায়গা থেকে বাসগুলো ছেড়ে যায়। কিন্তু এখানে এসে কাউন্টারে কথা বলেছি, যাত্রীদের সাথে কথা বলেছি যারা এই যে বাসগুলোর স্টাফ রয়েছে এখানে তারা কাজ করেন ড্রাইভার হেল্পার হিসেবে, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে সাধারণ দিনের তুলনায় কিছুটা যাত্রী আজকে কম এবং তারা এটি বলছেন যে কিছু কিছু বাস, বিশেষ করে যেগুলো আন্তঃজেলার বাস, সেই বাসগুলো 6টায় বা কিছু বাস 6:30টায় ছাড়ে, কিন্তু সেটি এখনও 7টা বেজে গেল সেই বাসগুলো আসলে যাত্রী সংকটের কারণে ছাড়েনি। এবং যে কয়েকজন যাত্রী আমরা দেখেছি যারা যেমন কিছুক্ষণ আগেই ঠিক আমার সামনে থেকে কুষ্টিয়াগামী একটি বাস ছেড়ে গেল, সেটি প্রায় 40 মিনিটের মতো বিলম্ব করে সেটি ছেড়েছে। এর কারণ হিসেবে তারা বলছিলেন যে যাত্রী সংকটের কারণে মূলত তাদের এই বিলম্ব হয়েছে এবং আন্তঃজেলা বাসের ক্ষেত্রেও সেই একই কথা বলছিলেন। এবং যে কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি তারা বলছেন তাদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে, যেহেতু এই 3-4 দিন ধরে বিভিন্ন গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। সেই জায়গা থেকে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা এবং উৎকণ্ঠা আছে তারা বলছেন। এই জন্য তারাও ধারণা করছেন যে এই কারণে হয়তোবা সচরাচর অন্যান্য দিনগুলোতে যে ধরনের মানুষের সমাগম হয় বা যেহেতু এই গাবতলী বাস টার্মিনাল ঘিরে মানুষের যে জট সেটি আসলে তারা দেখছে না। এবং এর আগে সহকর্মীরা বলছিলেন যে বিশেষ করে যাত্রাবাড়ি উত্তরার অবস্থা বলছিলেন, আমরা যখন আমাদের ঠিক ওয়ারি অফিস থেকে এই গাবতলী আসি সেখানে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, আমরা একটি সেনা টহল দেখেছি যেটি খামারবাড়ি মোড়ে অর্থাৎ মানিক মে এভিনিউ সংসদ ভবন এলাকা সংলগ্ন। এছাড়া আমরা কাকরাইল মোড় এবং ফার্মগেটে কাউরান বাজার মোড়ে আমরা পুলিশের টহল দেখেছি, অর্থাৎ গুরুত্বপূর্ণ মোড়ে। এবং যদি এই মিরপুরের দিকে কথা বলি শ্যামলী, এইখানেও আমরা পুলিশের টহল দেখেছি এবং কোনো ধরনের চেকপোস্ট যেটিকে আলাদাভাবে বলা হচ্ছে যে এই নিয়ন্ত্রণ করা হচ্ছে, সাধারণ মানুষের তল্লাশি চালানো হচ্ছে, সেই ধরনের কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি। এবং আরেকটি বিষয় হচ্ছে এই গাবতলীকে ঘিরে যাত্রীরা আরেকটি বিষয় মনে করছেন যে যেহেতু ভোরবেলা তারা আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এখানকার একজন বাসের স্টাফ তিনি জানাচ্ছিলেন যে কিছুক্ষণ আগেই তারা একটি খবর শুনতে পাচ্ছিলেন যে সেখানে হেমায়েতপুরে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সেটি নিয়েও তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং সেটি আছে তারা বলছেন, কিন্তু তারা এটিও প্রত্যাশা করছেন যে বেলা গড়ানোর সাথে সাথে এটি আসলে স্বাভাবিক হবে, তারা সেটি মনে করছেন। এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজধানীর গুলিস্তানে আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, আপনি একটু বলবেন যে গুলিস্তানে আসলে সামগ্রিক কী অবস্থা? সেখানে তো একটু জনকীর্ণ এলাকা, প্রচুর মানুষের সমাগম হয়, আপনি এখন সেখানে কি অবস্থা দেখছেন? জাওয়াদ, কেবল 7:15 সকাল, স্বাভাবিক দিনগুলোতে যে অবস্থা থাকার কথা একেবারে সেটি আমরা দেখছি। গাড়ি চলাচল নারায়ণগঞ্জ অর্থাৎ উপকণ্ঠের শহরের যে গাড়িগুলো সেগুলো ভেতরে প্রবেশ করছে এবং এই গুলিস্তান থেকে চারপাশে যেহেতু এই একেবারে আমরা চৌরাস্তা যেটি রয়েছে জিরো পয়েন্টে সেখানেই আছি। আর একটু দেখাতে চাই এখানকার যেই স্বাভাবিক যে চলাচল গাড়ির, সে চলাচলই কিন্তু আমরা দেখছি। যেহেতু সময় গড়ার সাথে সাথে এখানে যান চলাচল বাড়ছে। আমরা এই লকডাউনের কথা যেটি বলা হয়েছিল, নিষিদ্ধ ঘোষিত যাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ, আওয়ামী লীগ যে ঘোষণা দিয়েছে লকডাউনের, সে লকডাউনের কিন্তু চিহ্ন এখানে দেখা যাচ্ছে না বলা যায়। এবং আমরা আরও আগে যেহেতু এসেছি, আমরা আধা ঘন্টা ধরে এই একই জায়গা থেকে পর্যবেক্ষণ করছি,
এখানে স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেনি। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছে তাদেরকে মাঝে মধ্যেই টহল দিতে দেখছি। বিশেষ করে যেটি বলতে চাই, এই গুলিস্তানের পাশেই গুলিস্তানে অবস্থিত যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় অফিস, সেই অফিসের দুই পাশ ঘিরে আমরা যেটি দেখেছি, এখানে আরও নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে, দুই পাশে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদেরকে আমরা মোতায়েন করতে দেখেছি। এবং বিশেষ করে গুলিস্তান যেহেতু জনসমাগম মিনিটেই বাড়ছে, সেক্ষেত্রে এখানে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে যে আওয়ামী লীগের অফিসের সামনে দিয়ে যে সড়কটি রয়েছে, সেই সড়কটির ভেতরে যে ব্যবসায়ীরা, ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে আশপাশে, তারা প্রবেশ করতে হলে তাদের ব্যাগেজ থেকে শুরু করে তাদের হাতে যেই ছোট একটা ব্যাগ থাকলেও সেটিও তারা আসলে আমরা যেটি দেখছি সেটি তারা পর্যবেক্ষণ করছেন, চেক করছেন। তবে আরও সময় যদি গড়ায় সেক্ষেত্রে বোঝা যাবে। তবে আমরা বিএনপি জামাত বা ছাত্রদল ছাত্র শিবিরের যে প্রতিরোধ গড়ার কথা যেটি দেখেছি অবস্থান কর্মসূচির, সেটি এই মুহূর্তে গুলিস্তানে দেখা যাচ্ছে না। তবে অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। স্বাভাবিক রয়েছে যান চলাচল, মানুষের যে চলাচল সেটিও রয়েছে। তো এবার যেতে চাই একেবারে সরাসরি স্টুডিওতে ফিরতে চাই, রয়েছেন সহকর্মী মেহেরি ন্যানি। তো এই ছিল আমার কাছে গুলিস্তানের থেকে সবশেষ। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। জুলাই সহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে ঢাকা কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল করছে ইসলামী ছাত্র শিবির। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হোসেন জাহিদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, মিছিল তো শুরু হয়ে গিয়েছে, তো বিক্ষোভ মিছিল থেকে আসলে তারা কি বলছে জানাবেন। ঠিক যেমনটি আপনি বলছিলেন যে জুলাই গণহত্যা সহ সকল গণহত্যা, একই সঙ্গে আওয়ামী লীগের যে ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতা, তার প্রতিবাদে মূলত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয়ভাবে এই বিক্ষোভ মিছিল চলছে এবং এখানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা এসে যোগ দিয়েছেন। কিছুক্ষণ আগেই মূলত এই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এবং এই মিছিলে মূলত অংশ নিয়েছেন কেন্দ্রীয় ছাত্র শিবিরে যারা দায়িত্বশীল পদে আছেন, বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে অন্যান্য দায়িত্বশীল পদে যারা আছেন তারা। এবং তারা এই বিক্ষোভ মিছিলের একটি রুট নির্ধারণ করেছেন। এটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে এসে তারা শেষ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য যে পদের সেখানে একটি সমাবেশ তারা করবেন এবং সেখান থেকে সন্ত্রাস বিরোধী একটি বার্তা তারা এখান থেকে দেবেন। এবং এর পাশাপাশি এই যে বিক্ষোভ মিছিলটি চলছে, এটিকে মোট 14টি ভাগে ভাগ করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে তারা অবস্থান নিয়ে সেখান থেকে তারা নাশকতা বিরোধী অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন। এবং এর আগেও আমরা দেখেছি এখানে মূলত যেহেতু ডাকসুর ভিপি সাদিক কায়েম আছেন, ডাকসুর জিএস ফরহাদ হোসেন আছেন, তারা একটু আগেও রান ফর জুলাই নামক আরও একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। সেখানকার যে বার্তা এবং এখনকার ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিলের যে বার্তা, সেটির মধ্যে আমরা অভিন্নতা লক্ষ্য করেছি। তারা বারবারই বলতে চাইছেন আসলে এই বিক্ষোভ মিছিল মূলত নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক যে নাশকতা সৃষ্টির অভিযোগ তারা করছেন, সেই নাশকতার বিপরীতেই মূলত তাদের অবস্থান এবং এটি আজকে দিনভরই চলবে। এবং গতকাল রাতেও আমরা দেখেছি এই ঢাকার রাজপথে ছাত্র শিবিরের ব্যানারে খণ্ড খণ্ড হয়ে বিভিন্ন স্থানে তারা অনুষ্ঠান করেছেন, কার্যক্রম পরিচালনা করেছেন। তারই একটি বড় নিদর্শন হিসেবে আজকে তারা বলছেন তারা রাজপথ দখলে রাখবেন এবং রাজপথে তারা অবস্থান নিয়ে কোনো ধরনের নাশকতা তারা করতে দেবেন না। এবং যেহেতু সম্প্রতি আমরা দেখেছি কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, কয়েকটি স্থানে গতকাল রাতেও আমরা দেখেছি বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, সে সকল ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্র শিবিরের এই অবস্থান খুবই স্পষ্ট এবং তারা বলছেন যে আসলে এই অবস্থান কর্মসূচিটা রাজধানীর জুড়ে আজকে থাকবে। তারা যে 14টি স্থান নির্ধারণ করেছেন সেগুলো হলো যে উত্তরা বিএনএস সেন্টার, তারপরে খিলক্ষেত, বসুন্ধরা গেট, গাবতলী এলাকা, মিরপুর 10 এলাকা, ধানমন্ডি 32 এলাকায় থাকবেন। এর পাশাপাশি সায়েন্স ল্যাব, শাহবাগ, রামপুরা এই অঞ্চলেও তাদের অবস্থান তারা জারি রাখবেন। এবং যেহেতু মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক এই সকল এলাকাগুলোতেও ছাত্র শিবিরের নিশ্চিদ্র যে অবস্থান কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যোগ সাজসের যে কর্মসূচি সেটিও তারা জারি রাখবেন। এর পাশাপাশি তারা শুধুমাত্র যে এই অঞ্চলগুলোতে থাকবেন তা কিন্তু নয়, তারা যাত্রাবাড়ি, চিটাগং রোড সহ এই সকল অঞ্চল যেগুলো দিয়ে মূলত রাজধানীর প্রবেশ পথ হিসেবে আমরা চিহ্নিত করে থাকি, সে সকল স্থানেও ছাত্র শিবিরের এই অবস্থান কর্মসূচি তারা পালন করবেন। এবং এখন যেহেতু বিক্ষোভ মিছিল চলছে, এই বিক্ষোভ মিছিল এই মুহূর্তে এলিফ্যান্ট রোড হয়ে তারা অতিক্রম করে তারা বাটা সিগন্যাল হয়ে শাহবাগ হয়ে চেষ্টা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে। এখনকার এই বিক্ষোভ মিছিলে তারা যে বার্তা দিচ্ছেন, তারা স্লোগান
স্লোগান দিচ্ছেন নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য, যে সকল স্লোগানগুলো খুব বেশি প্রাসঙ্গিক, যে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, এ সকল স্লোগান তারা দিচ্ছেন। এবং একই সঙ্গে তারা শুধুমাত্র জুলাই গণহত্যাই নয়, আওয়ামী লীগ আমলে তাদের দাবি অনুযায়ী যে সকল গণহত্যা হয়েছে, যে সকল নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে, সেই সবগুলোকে তারা একীভূত করে তার বিচারের দাবি দেওয়া আজকে এখানে তুলে ধরছেন। এবং তারা মনে করছেন যে আজকে যেহেতু ট্রাইব্যুনালে একটি রায়ের তারিখ ঘোষণার দিন আজকে ঠিক করা হবে, কাজেই সেটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে কর্মসূচি তারা সেটিকে সহজভাবে নিচ্ছে না। তারা বলছেন বিচারের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাওয়াটাও একটি নাশকতামূলক কর্মকাণ্ড। সেরকম একটি দাবি নিয়েই মূলত আজকে শিবিরের এই বিক্ষোভ মিছিল সেটি কিন্তু চলমান রয়েছে। এবং যেটি উল্লেখ করছিলাম যে আসলে এখানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম থেকে শুরু করে ডাকসু ভিপি সাদিক কায়েম, ডাকসু জিএস ফরহাদ হোসেন, এরকম ছাত্র শিবিরের পরিচিত যে সকল মুখগুলো আছে, দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন, তারাই মূলত এই মিছিলের অগ্রভাগে অংশ নিয়েছেন। এবং তারা বলছেন যে লীগ ধর জেলে ভর, তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা যুবলীগের যে সকল নেতাকর্মীরা এই নাশকতার পেছনে রয়েছে বলে তারা সন্দেহ করছেন, তাদেরকে অবশ্যই জেলেই ভরতে হবে, তারা বাইরে কেন থাকবে, এই প্রশ্ন তারা এখানে উত্থাপন করছেন। একই সঙ্গে তারা বলছেন যে আসলে যে সকল জুলাই গণহত্যায় যে সকল ছাত্র জনতার প্রাণ হারিয়েছেন, তাদের যে প্রাণ বিয়োগ, তার সঙ্গে আওয়ামী লীগের যে ঘোষিত লকডাউন কর্মসূচি, এদিকে সাংঘর্ষিক অবস্থানে তারা দেখতে চাইছেন। এবং জুলাই পরবর্তী বাংলাদেশে তারা আসলে এমন কর্মসূচিকে একেবারেই মনে করছেন যে কি আসলে হতে দেওয়া উচিত নয়, সেই অনুচিত জায়গার যুক্তি তুলে ধরে তারা আজকের এই বিক্ষোভ মিছিল চলমান রেখেছেন। এবং আমরা দেখছিলাম যে আসলে এই বিক্ষোভ মিছিলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ইউনিট থেকে, বিভিন্ন জনশক্তি নিয়ে, মিছিল নিয়ে, স্লোগান দিয়ে তারা আজকের এই বিক্ষোভ মিছিলে একাত্মতা পোষণ করছেন এবং একীভূত হয়ে এই বিক্ষোভ মিছিল চলমান রেখেছেন। এই মুহূর্তে আসলে এলিফ্যান্ট রোড এলাকায় তারা কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি দিচ্ছেন। বিক্ষোভ মিছিল এই মুহূর্তে কিছুটা স্থবিরতা লক্ষ্য করছি, তবে তারা কোন কোন এলাকা ঘুরে তারা আজকে কোথায় যাবে আমরা কিন্তু আগেই অবগত আছি। তারা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে সন্ত্রাস বিরোধী একটি বার্তা তারা সেখান থেকে দেবেন এবং সেই সমাবেশেই মূলত তারা বার্তা দেবেন তারা কি চাইছেন এবং একই সঙ্গে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেটিকে আসলে যে সফল করতে না দেওয়া, সেই চেষ্টাটিও তাদের পক্ষ থেকে কিন্তু দৃশ্যমান রয়েছে। এই মুহূর্তে বিক্ষোভ মিছিল আবারও শুরু হয়েছে, যেটি আসলে স্থবির আমরা দেখছিলাম। এবং এই মিছিলের শুরুতেই ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম থেকে শুরু করে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, তারাই মূলত মিছিলের অগ্রভাগে এটিকে নেতৃত্ব দিচ্ছেন এবং তারও আগে মূলত এই সড়কের যানবাহন নিয়ন্ত্রণ বা এই সংক্রান্ত বিষয়গুলো, নিরাপত্তাগুলো নিশ্চিত করছেন ছাত্র শিবিরেরই আরেকটি অংশ, যারা মূলত বাইকের মাধ্যমে তারা সামনের অংশকে নিয়ন্ত্রণ করছেন এবং তারপরেই মূলত এই মিছিলের শুরু। এবং এই মিছিলে মূলত যেই বার্তা সেটি খুবই স্পষ্ট যে আসলে নাশকতা সৃষ্টির যে চেষ্টা, তারা মনে করছেন এর পিছনে নিশ্চয়ই নিষিদ্ধ আওয়ামী লীগের একটি যোগসাজশ রয়েছে এবং এর জন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন সক্রিয় ভূমিকা তারা দাবি করছেন, একই সঙ্গে তারা মনে করছেন যে আসলে এদিকে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ধরপাকড় কিংবা যে আটক অভিযান সেটিকে আসলে স্তীমিত হওয়ার কারণেই মূলত এই নাশকতামূলক কর্মকাণ্ডের যে চেষ্টা কিংবা যে অভিযোগগুলো আসছে সেগুলোকে বারবারই লক্ষ্য করা যাচ্ছে। কাজেই তারা বলছেন যে লীগকে ধরতে হবে এবং জেলে ভরতে হবে, এটির মাধ্যমেই মূলত এই সকল নাশকতামূলক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করার যেই বিষয় সেটি আসলে খুব বেশি সহজতর হবে তাদের জন্য। এবং এই বিক্ষোভ মিছিল এই মুহূর্তে তারা সায়েন্স ল্যাব এলাকা থেকে টার্ন করে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যে যাওয়ার যে কথা ছিল সেটি তারা চলমান রেখেছেন। এবং একটা আগেও দেখছিলাম যে বাসে করে স্লোগান দিতে দিতে যে ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ এমন স্লোগান দিয়ে তারা মূলত এই মিছিলে অংশ নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা আজকে সবাই মিলে একই সুরে একই স্লোগানে এক হয়ে তারা এই মিছিলটিকে চলমান রেখেছেন। এবং এই মিছিলের যে বিক্ষোভ, যেটিকে তারা বলছেন বিক্ষোভ মিছিল, সেই বিক্ষুব্ধ হওয়া সেটিও কিন্তু তাদের স্লোগানে সেটির প্রতীয়মান হচ্ছে। একই সঙ্গে এই সুবিশাল মিছিলটি এই মুহূর্তে আবারও ঢাকা কলেজ এলাকা অতিক্রম করে সেটি কি এখন এই মুহূর্তে নীলক্ষেত হয়ে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেটি প্রবেশ করবে বলে আমরা অনুমান করছি। এবং আমরা আসলে এই মিছিলের বিক্ষোভ মিছিলের কিছু স্লোগান তারা কি বলতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন সেগুলোতেও আমরা কান পাচ্ছি, শুনছি, পর্যবেক্ষণ করছি। তারা বলছেন যে তাদের ভাইয়ের যে এই প্রাণ বিয়োগ সেটির যেই সংক্রান্ত যে মামলাটি হয়েছে সেই মামলার একটি রায় আজকে দিন ঘোষণা করা হবে এবং সেখানে যখন একটি কর্মসূচি ঘোষণা করা হয় লকডাউন কর্মসূচি, কাজেই সেটি তারা মনে করছে তাদের অস্তিত্বের সঙ্গে একটি সংকটময় পরিস্থিতি তৈরি করার জন্যই মূলত এমন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কাজেই সে এরকম একটা পরিস্থিতি যেহেতু তৈরি হয়েছে তাই তারা মনে করছেন আসলে এটিকে একেবারেই হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই এবং রাজপথেই মূলত এটি জবাব দিতে হবে, রাজপথ থেকেই মূলত এর প্রতিবাদ জারি রাখতে হবে। এই সকল যুক্তি তুলে ধরেই কিন্তু আসলে এই
মিছিলটি চলছে। আমরা চেষ্টা করব আসলে এই বিক্ষোভ মিছিলের সার্বিক পরিস্থিতি নজরে রাখতে এবং পরবর্তী বুলেটিনগুলোতেও নিশ্চয়ই এই বিক্ষোভ মিছিল কোথায় গিয়ে শেষ হলো এবং সমাবেশ থেকে কি বার্তা এলো সেগুলো নিশ্চয়ই জানাবো। আপাতত ঢাকার রাজপথ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাহেব, জুলাই সহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক যে নাশকতা সৃষ্টির প্রতিবাদ, সেটি কিন্তু ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। আর সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। এবং রাজধানীর বিভিন্ন জায়গাতেই আজকে আমাদের সহকর্মীরা রয়েছেন, সেখানকার আজকের সকালের পরিস্থিতি জানাতে তারা যুক্ত ছিলেন। এই মুহূর্তে পর্যায়ে রাজধানীর রামপুরাতে রয়েছেন সহকর্মী সানি মৃধা। সানি, বিভিন্ন জায়গার পরিস্থিতি আমরা জানছিলাম, উত্তরা, শাহবাগ কিংবা গুলিস্তান সায়েন্স ল্যাবের পরিস্থিতি আমরা দেখছিলাম। এই মুহূর্তে রামপুরাতে আসলে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে, বিস্তারিত জানাবেন। সাহাব, আপনাকে বলে রাখি যে আমরা এখানে প্রায় আধা ঘন্টা ধরে এখানে রয়েছে। আমরা আসার পর থেকেই লক্ষ্য করতে পারছি যে যান চলাচল থেকে শুরু করে এখানে সব কিছু আসলে স্বাভাবিকভাবে রয়েছে। একই সাথে আমরা এখানে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি। বিভিন্ন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে এখানে শিক্ষার্থীরা কিন্তু সেটি ব্যবহার করে চলে যাচ্ছেন। একই সাথে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, স্বাভাবিকভাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তার তুলনায় আজকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির তৎপরতা একটু বেশ ভালোই নজরে রয়েছে। তারাও কিন্তু বেশ তৎপর রয়েছে এবং সেই সাথে সাথে রাজনৈতিক দলগুলোও কিন্তু আমরা এখানে দেখলাম যে বিভিন্ন মিছিল করছে। তারা বিভিন্ন রকম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন যে কর্মসূচি ছিল সেগুলো রুখে দিতে কিন্তু তারা প্রস্তুত বলে আমাদেরকে এক প্রকার জানিয়েছে। যদিও আমরা শুরু থেকে বলি যে গত কয়েকদিন ধরে আজকে যে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন ধার্য করা হবে, এই দিনটিকে ঘিরে কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ছিল। সেই কর্মসূচি ঘিরে কিন্তু সেই কর্মসূচি সফল করতে কিন্তু তারা বিভিন্ন জায়গায় বাসে অগ্নিকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড, ককটেল বিস্ফোরণ, নানা ধরনের অরাজকতা তৈরির চেষ্টা করেছে এবং সেটা রুখে দিতে কিন্তু আজকে যে নির্দেশনা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে, তারা কিন্তু বেশ গতকাল থেকে তৎপর। আমরা গতকালও বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, মিরপুর থেকে শুরু করে শাহবাগ, একই সাথে হাইকোর্ট এরিয়া, প্রেস ক্লাব থেকে শুরু করে মতিঝিল, সর্বত্রই কিন্তু গতকালও আমরা দেখেছি পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনীর টহল আমরা লক্ষ্য করতে পেরেছি। কোনো ধরনের উগ্র পরিস্থিতি সামাল দিতে বা কোনো ধরনের অরাজকতা পরিস্থিতি সামাল দিতে কিন্তু তারা তৎপর রয়েছে আমরা জানিয়েছি। তাদের পাশাপাশি কিন্তু গতকাল বিভিন্ন রাজনৈতিক দল সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে সরকারকে সহযোগিতা করতে, অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি প্রতিহত করতে, অরাজকতা প্রতিহত করতে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু রাজনৈতিক দলগুলো বেশ তৎপর রয়েছে এবং তারা বলছে যে যত দ্রুত সম্ভব এই শেখ হাসিনাকে জুলাই গণহত্যা সব বিভিন্ন মামলার রায় দিয়ে তার দ্রুত বিচারের আওতায় আনতে। একই সাথে আমরা যে বিভিন্ন মিছিলগুলো দেখছিলাম সেই জায়গায় কিন্তু তারা স্লোগানে বলছিলেন যারাই এই অরাজকতা তৈরি করছে, আবারও দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে কিন্তু আইনের আওতায় নেবেন। তাদেরকে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তাদেরকে প্রতিহত করার যে একটা প্রয়াস আমরা গতকাল থেকে লক্ষ্য করছি, সেটা আজকেও আছে। এবং এখন পর্যন্ত যদি আমরা বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন যানবাহন বা এখন যদিও খুবই সকাল, যেহেতু 7:30টার মতো বাজে, এখন পর্যন্ত সেভাবে কোনো বিপণী দোকান বা বিভিন্ন নিত্যপণ্যের দোকান সেভাবে আমরা লক্ষ্য করিনি। তবে আশা করা যাচ্ছে যেভাবে যানবাহন চলাচল করছে পর্যায়ক্রমে সব কিছু স্বাভাবিক এখন পর্যন্ত মনে হচ্ছে। তো সাহাব, রামপুরা থেকে এই ছিল সবশেষ পরিস্থিতির খবর আমার কাছে। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রামপুরায় বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। বিস্তারিত জানাচ্ছিলেন সানি মৃধা। ফেনী ও টাঙ্গাইলে বাসে এবং নারায়ণগঞ্জে সিএনজিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এদিকে গাজীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে মিছিল করেছে যুবলীগের কর্মীরা। নাশকতার চেষ্টাকালে ভবানীপুর থেকে পেট্রোল বোমার সরঞ্জাম সহ নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের 3 কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়াও ফরিদপুরের ভাঙা থেকে নাশকতার জন্য প্রস্তুতকৃত বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। সারা দেশে নাশকতার চেষ্টায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। এছাড়াও বাস, অটোরিকশায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বুধবার রাত 10টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসক। জানান কারা অগ্নিসংযোগ করেছে তা খুঁজে বের করতে কাজ করছেন তারা।
এদিকে রাত 12টার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাসাইলের বারৈখোলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মহাসড়কের চালক ও যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করে। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা একটি সিএনজিতে অগ্নিসংযোগ করে। রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত 2 ব্যক্তি সিএনজিটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এদিকে গাজীপুরের সিএমবি বাজার এলাকায় রাত 12টার দিকে মহাসড়কে আগুন জ্বালিয়ে মিছিল করে যুবলীগ কর্মীরা। এর আগে রাত 9:30টার দিকে গাজীপুরের ভবানীপুর থেকে নাশকতার প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের 3 কর্মীকে আটক করে পুলিশ। এছাড়াও ফরিদপুরে নাশকতার জন্য প্রস্তুতকৃত বিপুল পরিমাণ বোমা, ককটেল ও গান পাউডার সহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। নাজমুস সাকিব সামি, এখন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত হবে উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি সহ রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এই সভা থেকে। জানা যায়, উপদেষ্টা পরিষদের সভার এজেন্ডার মধ্যে 1 নম্বরে রয়েছে জুলাই সনদ 2025 বাস্তবায়ন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 নাকি অধ্যাদেশ জারি হবে তা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি। গণভোট আগে হবে নাকি নির্বাচন, এই সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে হবে বলে জানা যায়। গত 3 নভেম্বরের উপদেষ্টা পরিষদের সভা শেষে রাজনৈতিক দলগুলোকে 7 দিনের মধ্যে সমঝোতায় পৌঁছানোর সময় দিয়েছিল সরকার, কিন্তু দলগুলো একমত হতে না পারায় সরকার নিজেই এখন সিদ্ধান্ত নেবে বলে একাধিকবার জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এম শফিকুল আলম। জাতির উদ্দেশ্যে আজ দুপুরে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। বিষয়টি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে। এদিকে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রতি দূরত্ব বেড়েছে। জামায়াতে ইসলামী সহ 8টি দল জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও গণভোটের দাবিতে রাজপথে আন্দোলন করছে। এর মধ্যে জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায়ের দিন ঠিক করার কথা রয়েছে বৃহস্পতিবার। গণভোটের চেয়েও আলুর ন্যায্য দাম ও পেঁয়াজ সংরক্ষণে টাকা খরচ করা বেশি জরুরি বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরি না দেওয়ার বিষয়ে উৎসাহিত করা হচ্ছে কিনা এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। বলেন, কর্মহীন মানুষের কাছে হাজার হাজার কোটি টাকার গণভোটের চেয়ে চাকরি বেশি জরুরি। কোনো হুমকি না দিয়ে ফেব্রুয়ারিতে ভোটে আসতে বললেন তারেক রহমান। বিস্তারিত প্রতিবেদনে। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থান কিংবা যেসব সংস্কার আগামীতে রাষ্ট্রের ভিত ও গণতন্ত্র সমুন্নত রাখবে, সেসব সংস্কার নির্বাচিত সরকার চালিয়ে যাবে কিনা এমন দ্বিধা থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যত বিতর্ক। বুধবারে দ্বিধা কাটিয়ে কোনো কিছু চাপিয়ে না দিয়ে নির্বাচিত সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। বিএনপি জনগণের ম্যান্ডেট পেলে পরিপূর্ণ সংস্কার করবে বলে জানান আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফেব্রুয়ারিতে যখন নির্বাচন হবে, যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি হবেন তাদের উপরে আস্থা রাখা প্রয়োজন। তাদেরকে আগে থেকে তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে আগামীর যে সংস্কার হবে সেটা হবে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদের মধ্যে হতে হবে। এ সময় দলের শীর্ষ নেতারা বলেন, যত ষড়যন্ত্রই হোক ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনকে সফল করতে হবে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উদ্দেশ্যমূলকভাবে একটি অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হচ্ছে। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না, অতএব সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য সামনে নির্বাচনকে যত রকমের ষড়যন্ত্র হোক না কেন তা মোকাবেলা করে আমাদেরকে সেই নির্বাচনকে সফল করতে হবে
জনগণকে সঙ্গে নিয়ে। শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়ার কড়া সমালোচনা করে বলেন, কর্মহীন মানুষের কাছে হাজার কোটি টাকার গণভোটের চেয়ে তার কর্মসংস্থান বেশি জরুরি। হাজার হাজার কোটি টাকা খরচ করে কথিত গণভোটের চেয়ে চাকরিহারা একজন ব্যক্তি মানুষের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে একটি চাকরি বা একটি কর্মসংস্থান। বলেন, গণভোটের চেয়েও আলুর ন্যায্য দাম ও পেঁয়াজ সংরক্ষণে টাকা খরচ করা বেশি জরুরি। এ সময়ে নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরি না দেওয়ার বিষয়ে উৎসাহিত করা হচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণ বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না? আমি যতটুকু জেনেছি, এই কথাটি প্রকাশিত হওয়ার পরে দেশের নারী সমাজ যারা বিভিন্নভাবে কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্ট আছেন, সেটি গার্মেন্টস হোক বা বিভিন্ন সেক্টরেই হোক, তাদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বলেন, কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়াচ্ছে। এ সময় সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। বর্তমান দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। কেউ হয়তো রাজপথের সঙ্গে ছিল, সেরকম কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। কিছু দল নানা শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধার সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল আদায় স্থগিত রাখতে হাইকোর্টের দেওয়ার নির্দেশনা 4 দিনেও কার্যকর হয়নি। ফলে বিভিন্ন সেবার বিপরীতে এখনও বাড়তি মাশুল দিতে হচ্ছে সেবা গ্রহীতাদের। বন্দর কর্তৃপক্ষ বলছে, আদেশের কপি হাতে না পেলে আশায় হাইকোর্টের আদেশ কার্যকর হয়নি। আদেশের বিরুদ্ধে আপিল করা হতে পারে বলেও জানায় বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শুরি। মেরিটাইম ল সোসাইটির এক রিটের পরিপ্রেক্ষিতে 52টি সেবার বিপরীতে বন্দর কর্তৃপক্ষের বর্ধিত মাশুল 1 মাস স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট। সোমবার বন্দরের বিভিন্ন প্রকল্প উদ্বোধনের সময়ও খোদ নৌ উপদেষ্টাও বলেছিলেন 1 মাস পর্যন্ত বর্ধিত মাশুল আদায় করা হবে না। ট্যারিফের ব্যাপারে কোর্ট নির্দেশ দিয়েছে, আমরা কোর্টের নির্দেশ মেনে 1 মাস বন্ধ রাখবো, কিন্তু কোর্টকে ডেফিনেটলি আমরা বোঝাবার চেষ্টা করবো যে আমরা এটা বাড়ালাম কেন। তবে বাস্তবতা হলো, রিটের শুনানি শেষে গেল রোববার হাইকোর্ট এর নির্দেশনা দিলেও 4 দিনেও তা কার্যকর হয়নি। গড়ে 41% হারে মাশুল বাড়ানো হলেও কিছু সেবার ক্ষেত্রে তা আদায় করা হচ্ছে 2 থেকে 4 গুণ পর্যন্ত। বন্দর থেকে পণ্য ডেলিভারি নেওয়ার সময় বর্ধিত হারেই মাশুল আদায় করা হচ্ছে বলে অভিযোগ সিএনএফ এজেন্ট ও আমদানিকারকদের। পণ্য খালাস করতে হলে সেই 4 গুণ চার্জ বেশি দিয়েই আমাদেরকে বিল করতে হচ্ছে এবং সেভাবে ছাড়াতে হচ্ছে। যাদের জরুরি পণ্য আছে বা আরও বেশি ডেমারেজ হচ্ছে, যাদের শিল্পের কাঁচামাল, তারা অনন্য পায় হয়ে বেশি চার্জ দিয়ে পণ্য ছাড় করছে। আগে আমরা 3564 টাকা দিতাম একটা 40 ফিট কন্টেনারে, সেটা এখন প্রায় 5660 টাকা হয়ে গেছে। আর 20 ফিট কন্টেনারে আমরা আগে দিতাম 1617 টাকার মতো, সেই জায়গায় এখন হচ্ছে প্রায় আপনার 2211 টাকা। তো এগুলো আসলে মানে অমানবিক। হাইকোর্টের নির্দেশনার পরেও বাড়তি ট্যারিফ আদায় নিয়ে প্রশ্ন তুলেছেন রিট দায়েরকারী আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী যদি কোনো লয়ার সার্টিফিকেট দিয়ে বলে মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এই অর্ডার পাস করছে, তাইলে যাকে বলবে তাকে এটা বিশ্বাস করতে হবে। এটা হলো আইন। কিন্তু বন্দরকে তো আমরা দিছি, তারা এখন যদি আইন না মানে সেই অনুযায়ী কাজ হয়, তাহলে তারা আইন অমান্য করতেছে। ব্যবসায়ীরা বলছেন, ডলারের মূল্য বৃদ্ধিতে এমনিতেই উচ্চ হারে ট্যারিফ দিতে হচ্ছে। এর সঙ্গে বর্ধিত ট্যারিফ
পণ্য আমদানি, রফতানি ও উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে। ট্যারিফ নিয়ে উপদেষ্টার সাথে বন্দর ব্যবহারকারীদের গত সোমবারের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল হওয়ায় আবারও সভা ডেকে সব পক্ষের সাথে আলোচনা করে যৌক্তিক হারে ট্যারিফ নির্ধারণের আহ্বান ব্যবসায়ীদের। গত 14 মাসে আমাদের এখানে প্রায় 353টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তো সুতরাং এই কর্মসংস্থান, বেকারত্ব বাড়বে, আরও বেকারত্ব বাড়বে যদি বন্দর চার্জ বৃদ্ধি হয়, কারণ আমাদের কস্ট বেড়ে গেলে বাইরেরা এখানে আসবে না। তো এই জন্য ওনাকে বলছি এটা রিভিউ করার জন্য। বন্দরের কর্মকর্তারা বলছেন হাইকোর্টের রায়ের কপি এখনো তাদের হাতে এসে পৌঁছায়নি। আদালতকে মাসুল বাড়ানোর বিষয়টি বোঝানোর চেষ্টা করা হবে। এজন্য আপিলেরও সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর। এছাড়া পুরনো রেটে মাসুল নিতে বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেমও আপডেট করতে হবে। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় সকাল ও রাতের ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ। ভোরবেলা কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের আরও খবর জানাতে এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনিক, আজকে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কেমন দেখছেন, আর জনজীবনে শীতের প্রভাব পড়তে শুরু করেছে কিনা জানাবেন। শিশির কণা এবং কুয়াশা কিন্তু আগেভাগেই জানান দিয়েছে চুয়াডাঙ্গাতে যে শীত এসে গেছে। আজ চুয়াডাঙ্গায় সকাল 6টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 14.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বেলা বাড়লে সূর্যের যখন দেখা মিলছে তখন কিন্তু শীতের যে আমেজটা সেটি কিন্তু কিছুটা কমে যাচ্ছে। এই শীতের প্রভাবটা কিন্তু ঠিক বাড়ছে আবার সন্ধ্যার পরে। সন্ধ্যার পর থেকেই শীত একদম জেঁকে বসছে চুয়াডাঙ্গাতে। সাধারণ মানুষজন যারা আছে তারা কিন্তু শীতের পোশাক পরেই বাইরে বেরোচ্ছে। এর পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে শীতের যে প্রভাব, এই শীতের প্রভাবেই বাড়ার সাথে সাথেই চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, এছাড়া চুয়াডাঙ্গার যে 4টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে কিন্তু এরই মধ্যে শিশু রোগীর সংখ্যা আসলে বাড়ছে। শীতজনিত নানা রোগ নিয়ে এই শিশুরা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হচ্ছে। চিকিৎসকদের পক্ষ থেকে যারা ভর্তি হচ্ছে, যেসব শিশুরা, তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে এই সময় কিন্তু শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। একটা বিষয় জানিয়ে রাখি, আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছিল কিছুক্ষণ আগে। আবহাওয়া অফিস বলছে যে এখন যে তাপমাত্রা, এই তাপমাত্রা প্রতিনিয়ত আসলে দিন দিন কমতে থাকবে। অর্থাৎ সামনে যে দিনগুলো আসে সেই দিনগুলোতে কিন্তু প্রতিনিয়ত আপনার কাছে চুয়াডাঙ্গা থেকে শীতের খবর জানাতে পারবো। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় বোমা বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করেছে ভারত সরকার। এর সঙ্গে দেশবিরোধী শক্তি দায়ী বলে অভিযোগ বিজেপির। বুধবার রাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এ নিয়ে জরুরি মন্ত্রিপরিষদ বৈঠক হয়। সে সময় লালকেল্লার ঘটনায় নিন্দা জানান তারা। শিগগিরই তদন্ত করে এর সঙ্গে জড়িতদের বের করে হবে বলেও প্রত্যাশা তাদের। বজ্রপাত ও মুষলধারের বৃষ্টিতে সৌদি আরবের মক্কা নগরীর রাস্তাঘাটে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার সড়ক ডুবে যাওয়ার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা গেছে মক্কা নগরীর কাছে রাস্তাগুলো কাদা পানির তীব্র স্রোতে মানুষ ভোগান্তিতে পড়েছে। রাস্তায় আটকে পড়েছে অনেক যানবাহন। শেষ করছি এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে উৎকণ্ঠা। নিরাপত্তা জোরদার। রাতেও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ। গণভোটের চেয়েও আলুর ন্যায্য দাম জরুরি বললেন তারেক রহমান। নারীর কর্মঘণ্টা কমানোর নামে চাকরিতে নিরুৎসাহিত করা হচ্ছে কিনা প্রশ্ন। উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা আজ। সিদ্ধান্ত আসতে পারে সনদের আদেশ সহ বিভিন্ন বিষয়ে। দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ। চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল আদায় স্থগিতের 4 দিন পরও কার্যকর হয়নি হাইকোর্টের নির্দেশনা। আদেশের কপি পায়নি কর্তৃপক্ষ, আপিলের ইঙ্গিত। এ ছিল এখন সকালে।